অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা নবনী। আজকের পর্ব 5। সারা পৃথিবী তলিয়ে যাক, আমাদের ড্রেসিং টেবিলটা চলে এসেছে। গাবদা ধরনের একটা জিনিস। আয়নাটা বোধহয় সস্তা, মুখ কেমন বাঁকা দেখা যায়। যে পালিশের জন্য একদিন দেরি হলো, সেই পালিশের ড্রেসিং টেবিলের কোনো উন্নতি হয়েছে বলে মনে হলো না। ম্যাটম্যাটে রং। নোমান হাসি মুখে বলল, কি জিনিসটা সুন্দর না? সস্তায় পেয়ে গেছি, সেগুন কাঠ, ঘুণ ধরবে না। 200 বছর পরেও কিচ্ছু হবে না। আমি বললাম, 200 বছর পর্যন্ত আমাদের কোনো ড্রেসিং টেবিল কিনতে হবে না, এটা দিয়েই চালিয়ে দেব। সে তাকিয়ে রইল, তার চোখে মুখে অস্বস্তি। আমার রসিকতাটা বোধ হয় বুঝতে পারছে না। এটা দোষের কিছু না, অধিকাংশ মানুষ রসিকতা বুঝতে পারে না। আমার বাবাও পারেন না, অথচ তিনি যথেষ্ট বুদ্ধিমান। নোমানকেও আমার বুদ্ধিমান মনে হয়, সরল ধরনের বুদ্ধি। এই জাতীয় বুদ্ধির মানুষ রসিকতা করতেও পারে না, রসিকতা বুঝতেও পারে না। এরা খুব কর্মঠ হয়, বিশ্বস্ত হয়। এরা যে প্রতিষ্ঠানেই কাজ করে সেই প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য হয়ে পড়ে। তবে তাদের কোনো উন্নতি হয় না। নিজের অবস্থান উন্নতির জন্যে এদের মাথা ব্যথা থাকে না। এরা অল্পতেই তুষ্ট। ড্রেসিং টেবিলটা ঘরে আসার পর থেকে তার হাসি মুখ দেখে আমার খুব মজা লাগছে। এর মধ্যে গামছা দিয়ে সে দুবার এটা মুছল। কাছ থেকে দূর থেকে নানান ভঙ্গিমায় নিজেকে দেখল। আয়নার সামনে দাঁড়িয়ে খুব কায়দা করে চুল আঁচড়ালো। তার চুল আঁচড়ানোই ছিল 2 হাতে। সেই চুল আউলা ঝাউলা করে আবার আঁচড়ালো। আশ্চর্য ছেলে মানুষই। নবনী, বলো, ড্রেসিং টেবিলের জন্য একটা ঢাকনি বানানো দরকার, নয়তো ধুলা পড়ে পালিশ নষ্ট হয়ে যাবে। ড্রেসিং টেবিলে ঢাকনি থাকে না। কে বললো থাকে না? ড্রেসিং টেবিলে ঢাকনি বেশি দরকার। রাতের বেলা আয়না ঢেকে রাখতে হয়। রাতের বেলা আয়নায় মুখ দেখা খুবই অলক্ষণ। তুমি বোধহয় এইসব বিশ্বাস করো না। না। পা মিস্ত্রি বিশ্বাস করো? হাত দেখা? না। অহনা আবার এইসব খুব বিশ্বাস করে। কেউ কেউ হাত দেখতে জানে বললেই হলো, সে হাত মেলে দিবে। ও আচ্ছা। একবার সে খবর পেয়েছে রিলা বলে একটা জায়গা আছে, সেখানে খুব বড় একজন পা মিস্ত্রি থাকেন। যুগানন্দ আশ্চর্য। স্কুলে সংস্কৃতের টিচার, সে সেখানে যাবেই। শফিক বিরক্ত হয়ে বলল, নোমান তুই ওকে নিয়ে যা, ঝামেলা চুকিয়ে। তুমি নিয়ে গেলে? না। না নিয়ে উপায় আছে? অহনা মুখ দিয়ে যা বলবে তা করে ছাড়বে। সে বিরাট ইতিহাস। জায়গাটা হলো টেকনাফের কাছাকাছি, অতি দুর্গম। আমি মাইক্রোবাস নিয়ে আগে চলে গেলাম। অহনা প্লেনে করে গেল কক্সবাজার। সেখান থেকে ওকে নিয়ে মাইক্রোবাসে করে রওনা হলাম। রাস্তা গেছে পানিতে ডুবে। রাস্তার 2 ধারে লাল ফ্ল্যাগ পুঁতে রেখেছে। ফ্ল্যাগে দেখে দেখে যাওয়া। এর মধ্যে টায়ার গেল পাংচার হয়ে। শেষ পর্যন্ত পাওয়া গেল যুগান্তন আচার্যকে। মজা তো এখানেই। কেউ এই লোকের নামও শুনে নেই। স্কুল নেই, স্কুল টিচার কোত্থেকে আসবে? তোমরা কি করলে, ফিরে এলে? ফিরে আসবো কি করে? সন্ধ্যা হয়ে গেছে। ওইসব অঞ্চলে সন্ধ্যার পর গাড়ি ঘোড়া চলে না, ডাকাত পড়ে। তার চেয়ে বড় কথা, কয়েকদিন ধরে পাহাড়ে বুনো হাতি নেমেছে। 3টা মানুষ মরেছে। আমরা তো মাথায় বাড়ি। কি করব কিছুই বুঝতে পারছি না। হোটেল নেই, রেস্ট হাউস নেই, কিছুই নেই। গেলাম টেকনাফ, সেখানে বন বিভাগের একটা রেস্ট হাউস পাওয়া গেল। একটাই রুম। অহনাকে সেখানে রেখে আমি মাইক্রোবাসের ভেতর শুয়ে আছি। খবর পাওয়া গেছে রাস্তায় হাতি নেমে গেছে। সব বাতি টাতি নিভিয়ে দিতে বলেছে। বাতি দেখলেই নাকি হাতি ছুটে আসে। কত কাণ্ড। চা করো তো নবনী, চা খাই। আর তুমি এক কাজ করো, পাউডার টাউডার এইসব দিয়ে ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজাও, অহনা দেখতে আসবে। উনি এই ড্রেসিং টেবিল দেখতে আসবেন? হ্যাঁ, তাকেও বলেছি। ভালো করেছ। আমি চা বানাতে গেলাম। নোমান একটা মোড়া নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে রইল। আনন্দিত মুখ, সুখী সুখী চেহারা। আজ তার অফিস আছে, অথচ সারাদিন দিব্যি অফিস বাদ দিয়ে ঘরে বসে আছে। অফিসে তার কাজটা কি আমি জানি না। আমার ক্ষীণ সন্দেহ তার প্রধান কাজ বন্ধুর সঙ্গে সঙ্গে থাকা, ফুড ফরমেশ খাটা।
একদিন জিজ্ঞাসা করেছিলাম, অফিসে তোমার কাজটা কি বলো তো? সে অবাক হয়ে আমার দিকে তাকালো, যেন খুব বোকার মতো প্রশ্ন করেছি। তারপর গম্ভীর মুখে বলল, যখন যে কাজ দেয় সেটাই করতে হয়, ধরা বাঁধা কিছু কাজ না। অ্যাড ফিল্ম করার জন্য আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ, তাদের আনা নেয়া, কাজের কি শেষ আছে? প্রয়োজনে লাইট বয়ের কাজও করতে হয়। সেটা কি? আর্টিস্টের উপর লাইট ফেলা। ও আচ্ছা, খুব কঠিন কাজ। দেখে মনে হবে খুব সহজ, কাজ করলে তা না, কঠিন আছে। টেকনিক্যাল কাজ সবই কঠিন। তুমি যে কাজটা করো সেটার নাম কি? তোমার কথাই বুঝতে পারছি না। নাম আবার কি? অফিসে কত রকম পোস্ট আছে, কেউ ম্যানেজার, কেউ সুপারভাইজার, কেউ ক্যাশিয়ার, হেড ক্লার্ক। তুমি কি? ও আমার অজ্ঞতায় হো হো করে কিছুক্ষণ হেসে বলল, আমাদের এসব কিছু নেই, তবে আমার বেতন হয় অহনার পিএ এই খাতে। তুমি অহনার পিএ? কাগজে কলমে তাই। আসলে অফিসের কাজ করে ফুরসত পাই না। কাজ অফিসে আজ অফিসে গেলে না? আমার হলো স্বাধীন চাকরির মতো। ইচ্ছে হলো গেলাম, ইচ্ছে হলো গেলাম না। আজ ছুটি নিলাম। চলো বিকেলে তোমাকে নিয়ে বের হয়ে মিরপুরের দিকে যাব। তুমি না বললে অহনা আসবে? সে এলেও আসবে রাত 9টার পরে। তার লেডিস ক্লাবের মিটিং আছে। অহনার সঙ্গে তার স্বামীর যে সমস্যা ছিল সেটা মিটে গেছে? হুম, মিটে গেছে। এখন আবার গলায় গলায় ভাব। তোমাদের ছবির শুটিং শুরু হবে না? হবে। এইবার তোমাকে নিয়ে যাব। তোমার অবশ্যই ভালো লাগবে না, খুবই বিরক্তিকর কাজ। ছবি মানে ধৈর্য পরীক্ষা আর কিছু না। চা খেতে খেতে নোমান বলল, কাপড় পরে নাও, চলো ঘুরে আসি। কোথায় যাবে, চিড়িয়াখানায়? হ্যাঁ, আর কোথায়? এই পর্যন্ত আমরা 6বার বাইরে গেছি। এই 6বারের মধ্যে 5বারই গিয়েছি চিড়িয়াখানায়। খানিকক্ষণ ঘুরে সে এসে দাঁড়াবে বাদরের খাঁচার সামনে। মুগ্ধ বিস্ময়ে বলবে, কি আজীব জানোয়ার। সে অবাক হয়ে আজীব জানোয়ার দেখে আমি দেখি তাকে। বাদরদের সঙ্গে সে নানা কথাবার্তা বলে, সেই সব শুনতেও মজা লাগে। এই লাফ দে, লাফ দে, কিচ কিচ কিচ। ওই লম্বুটার ল্যাজ ধরে টান মার না, দেখছিস কি? আবার দেখে হাসে, কিচ কিচ কিচ। আমাদের চিড়িয়াখানায় যাওয়া হলো না। কাপড় চোপড় পরে বেরুবার মুখে অহনা এসে উপস্থিত হলেন। চোখ বাঁধানো উগ্র পোশাক, শাড়ি এমন পাতলা যে এই শাড়ি গায়ে থাকা না থাকা অর্থহীন। ব্লাউজটিও ভিন্ন ধরনের, কাচুলি জাতীয়। নাচের মেয়েরা বোধ হয় এরকম পরে। ঠোঁটে তিনি এমন লিপস্টিক মেখেছেন যে দেখে মনে হয় ঠোঁটে আগুন লেগে আছে। এমন আগুন রাঙা লিপস্টিক আমি আগে দেখিনি। অহনা এসেছেন নোমানের ড্রেসিং টেবিল দেখতে। তিনি নানা দিক থেকে ঘুরে ফিরে ড্রেসিং টেবিল দেখলেন, মুগ্ধ স্বরে বললেন, অপূর্ব। নোমান বলল, অরিজিনাল সেগুন কাঠ, 200 বছরও কিছু হবে না। অহনা বললেন, সেগুন কাঠ ছাড়া এত ভালো পালিশ হতো না। অদ্ভুত সুন্দর। আয়নাটায় একটু ঢেউ ঢেউ ভাব আছে। এটা এমন কিছু না। অহনা আমাদের খাটে পা ঝুলিয়ে বসলেন। পা দোলাতে দোলাতে বললেন, নোমান, জিলেপি খাবো? তোমার সেই বিখ্যাত জিলেপি নিয়ে এসো। ভালো কথা, তোমরা কি কোথাও বেরোচ্ছিলে? হুম, আরেকদিন যাব, অসুবিধা নেই। যাচ্ছিলে কোথায়? বাদর দেখতে নিশ্চয়ই। বাদর দেখা মোটেই জরুরি নয়। আমি খুব জরুরি কাজ নিয়ে এসেছি। গোড়ানে একজন পামিস্ট আছে, আমি ঠিকানা নিয়ে এসেছি। তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে, পারবে না? অবশ্যই পারবো। অহনা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আপনার স্বামীকে কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি। পামিস্টের কথা শুনলে আমার আবার মাথা ঠিক থাকে না। আমার পামিষ্ট প্রীতির কথা নোমান আপনাকে বলেনি? বলেছে। পামিষ্ট নিয়ে আমার অসংখ্য গল্প আছে, কিছু কিছু বোধহয় শুনেছেন। রিলাতে পামিস্টের খোঁজে গিয়ে যে পাগলা হাতির খপ্পরে পড়েছিলাম, সেই গল্প শুনেছেন? শুনেছি। অহনা পা দুলে দিলে অনেকক্ষণ গল্প করলেন, জিলেপি খেলেন, চা খেলেন। মদিনার সঙ্গে খানিকক্ষণ গল্প করলেন, ময়নাটার সঙ্গেও কিছু কথা বললেন। খাঁচাটাকে দোলা দিয়ে বললেন, এই ময়না বল দেখি, অহনা অহনা অহনা। ময়না সঙ্গে সঙ্গে বলল, অহনা অহনা অহনা। যাবার সময় তিনি মদিনাকে একটা 500 টাকার নোট দিয়ে গেলেন। বলা যেতে পারে মদিনার জগৎটা তিনি ছিন্ন ভিন্ন করে দিয়ে গেলেন।
মদিনা সারা সন্ধ্যা এই নোট হাতে বারান্দায় স্থানুর মতো বসে রইল। মদিনা তার 500 টাকার নোট দিয়ে চোখ মুখ শক্ত করে বারান্দায় বসে আছে। আমি চলে এসেছি ছাদে। এই বাড়িটার ছাদটায় ওঠা এক সমস্যা। খানিকটা অংশ দেয়ালের গায়ে আটকানো, খাড়া লোহার সিঁড়ি বেয়ে উঠতে হয়। শুরুতে এই ছাদটা আমার পছন্দ হয়নি, এখন পছন্দ। খুব নিরিবিলি। হঠাৎ কেউ ছাদে উঠে আসবে সে সম্ভাবনা নেই, কেউ আসবে না। তাছাড়া বাড়ির চারদিকে পুরনো পুরনো গাছ আছে বলেই ছাদটায় এক ধরনের আব্রু আছে। ইরার গল্পের বইটা হাতে নিয়ে বেশ ঝামেলা করে ছাদে উঠলাম। গল্পের বই পড়ার জন্য ছাদের আমি সুন্দর একটা জায়গা বের করেছি। পশ্চিম দিকের ছাদে পানির ট্যাঙ্কে হেলান দিয়ে বসলেই হয়। খুব সুন্দর জায়গা। মজার ব্যাপার হচ্ছে বই পড়ার মতো সুন্দর জায়গা থাকলেও আমি এখন পর্যন্ত একটা বইও পড়ে শেষ করতে পারিনি। তিথির নীল তোয়ালে বইটা কয়েক পৃষ্ঠা পড়ার পরই হাই ওঠে। বই বন্ধ করে চুপচাপ বসে থাকি। হাতে একটা বই থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবসময় মনে হবে আমি অকারণে বসে নেই, আমার একটা কাজ আছে। আমি পানির ট্যাঙ্কে হেলান দিয়ে বসে আছি। গাছের মাথায় রোদ, এখনও ঘন্টাখানিক সময় আছে। বইটা খুলতেই ইরার চিঠি বের হয়ে এলো। অবস্থা এমন হয়েছে যে সে প্রতিদিনই একটা করে চিঠি দিচ্ছে। এটা সর্বশেষ চিঠি কিনা বুঝতে পারছি না। ইরার চিঠিতে তারিখ থাকে না। আপা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে এত করে আসতে লিখলাম, আসলে না। বড় মামা প্রচণ্ড জ্বর নিয়ে তোমার এখান থেকে গেলেন, খুব ভুগলেন, প্রায় জমে মানুষটা টানাটানি। তুমি মামাকেও চিঠি দাওনি। আমাকে সেই যে প্রথম একটা চিঠি লিখলে, তারপর আর না। বাবাকে দায়সারা গোছের একটা চিঠি দিয়েছ। বড় মামার ধারণা তুমি সবার উপর রাগ করে আছো, কারণ তোমাকে গরিব ধরনের একটা ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়েছে। আসল কারণটা কি আপা বলো তো? আমি ভাইয়াকে বলেছি আমাকে তোমার এখানে নিয়ে যেতে। আমি নিজের চোখে দেখতে চাই ব্যাপারটা কি। ভাইয়া প্রতিবারই বলে আচ্ছা আচ্ছা। ফুটবল খেলতে গিয়ে সে মাথায় চোট পেয়েছে বলেছিলাম না? এখন বিছানায় শুয়ে শুয়ে তার কোমরে কি না কি হয়েছে। সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায়, বাঁকা হয়ে হাঁটে। ওই দিন বাবা কী কারণে ভাইয়ার উপর রাগ করে বললেন, এই যে বকরুবাবু শুনে যাও, এতে ভাইয়ার খুব লেগেছে। সে বিছানা বালিশ নিয়ে চলে গেছে। তার এক বন্ধু আছে সজল, এখন তাদের বাড়িতে থাকে। মাঝে মাঝে বাঁকা হয়ে আমাদের দেখতে আসে। আমার বিয়ের ব্যাপারে সে কথাবার্তা হচ্ছিল, তা আরও কিছু দূরে গিয়েছে। জামালপুর থেকে বরের বড় বোন আমাকে দেখতে এলেন, ওজন 5 মণের কাছাকাছি। আমাদের খাটে বসলেন। খাটে মটমট শব্দ হতে লাগলো। আমি ভাবছি সর্বনাশ, এখন উনি যদি খাট ভেঙে পড়েন তাহলে আমাদের খাটও যাবে, বিয়েও যাবে। যাই হোক, খাট ভাঙেনি, তবে বিয়ে ভেঙে গেছে। ভদ্রমহিলার আমাকে পছন্দ হয়নি। কাজী আপা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বিয়ে ভেঙে যাওয়ার আমার মন খারাপ। তোমার পায়ে পড়ি, আমার মন ঠিক করার জন্য হলেও এসো। ইতি, ইরা। আপা, তুমি আসার সময় অবশ্যই লাইব্রেরির বইটা নিয়ে আসবে। অনেক ফাইন হয়ে গেছে। ইরার বিয়ে ভেঙে গেছে, এটা বড় ধরনের দুঃসংবাদ। বিয়ে একবার ভাঙতে শুরু করলে শুধু ভাঙতেই থাকে। তখন বিয়ে কোনো সম্বন্ধ এসেছে শুনলেই আতঙ্ক লাগে। ইরার বিয়ে কি আমার জন্য ভাঙল? সে যদিও কিছু লেখেনি, তবু আমার তাই ধারণা। তবে আমার বড় মামা যতদিন আছেন ততদিন কোনো চিন্তা নেই। তিনি একের পর এক সম্বন্ধ আনতেই থাকবেন এবং এক শুভ লগ্নে দেখা যাবে ইরারও বিয়ে হয়ে গেছে। মামা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, দায়িত্ব শেষ হয়েছে। এই পৃথিবীতে কেউ কেউ প্রচুর দায়িত্ব নিয়ে জন্মায়, আবার কেউ কেউ জন্মায় কোনো রকম দায় দায়িত্ব ছাড়া। যেমন আমার বাবা, তার জীবনের একমাত্র দায়িত্ব সম্ভবত খবরের কাগজ পড়া। এই দায়িত্বটি তিনি খুব ভালোভাবে পালন করেন। ইলেকশনের সময় এলে হঠাৎ দেখা যায় তিনি স্বতন্ত্র দল থেকে দাঁড়িয়ে পড়েছেন। বাবার যুবক বয়সের কালো চশমা পরা একটা ছবির পোস্টারে সারা নেত্রকোনা শহর ঢেকে ফেলা হয়। গুন্ডাপান্ডা ধরনের কিছু ছেলেপুলে এই সময় আমাদের বাড়িতে চা নাস্তা খেতে থাকে এবং হাত খরচ নিতে থাকে। তারা প্রত্যেকেই নাকি বিরাট অর্গানাইজার। এত সব অর্গানাইজার চারপাশে নিয়েও বাবা যথারীতি ফেল করেন। বেশিরভাগ সময়ই তার জামানত বাজেয়াপ্ত হয়। ইলেকশনের রেজাল্টের পর তিনি দরজা বন্ধ করে ঘন্টা 2-3 শুয়ে থাকে, গম্ভীর মুখে মাকে ডেকে বলেন,
বুঝলে মিনু, এই দেশে রাজনীতি করে লাভ নেই, বরং ছাতা সেলাই করতেও লাভ। রাজনীতি আর করব না। হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেললাম। নো মোর পলিটিক্স। যে দেশের মানুষ সৎ অসৎ বোঝে না, সেই দেশে কিসের পলিটিক্স? মা জানতেন, আমরাও জানতাম, এগুলো বাবার কথার কথা। আবার কোনো একটা নির্বাচন চলে আসবে, বাবার চারপাশে কিছু লোকজন জুটে যাবে, যারা খুব সিরিয়াস ভঙ্গিতে বাবাকে বলবে, আরে চৌধুরী সাহেব, আপনি না দাঁড়ালে কে দাঁড়াবে? একটা দুটো সৎ মানুষ তো থাকা দরকার, যাদের পিছনে আমরা থাকবো। সৎ মানুষের সঙ্গে হাঁটতেও আনন্দ। বাবা বললেন, না না, ইলেকশনের নাম আমি শুনতে চাই না। আমার শিক্ষা হয়ে গেছে, আমি কানে ধরেছি। চৌধুরী সাহেব, আপনার শিক্ষা হলে তো হবে না, দেশবাসীর একটা শিক্ষা হওয়া দরকার। এইবার আমরা জিতে এই শিক্ষাটা দিব। না না, টাকা পয়সাও নেই। টাকা পয়সা নিয়ে মোটেও চিন্তা করবেন না। 10-এর লাঠি 1-এর বোঝা। এইবার আমরা পকেট থেকে টাকা খরচ করে ইলেকশন করব। আপনাকে ঘর থেকে বের হতেও হবে না, আপনি দরজা বন্ধ করে নাকে তেল দিয়ে ঘুমান। দেখেন আমরা কি করি। বাবা তখন খানিকটা নরম হয়ে জিজ্ঞেস করেন, দাঁড়াচ্ছে কে কে, কিছু খবর পেয়েছ? যারা দাঁড়াচ্ছে তারা কেউ আপনার নখের কাছাকাছিও না। আপনার সামনে চেয়ারে বসার যোগ্যতাও তাদের নেই। তারা একটা জিনিসই পারে, রিলিফের গম বেচে দেয়া। একজনের তো নামই পড়ে গেল, আব্দুল মজিদ গমচোরা। মজিদ ইলেকশন করছে? চক্ষু লজ্জাও দেখি নাই। তবে আমরা আপনাকে বলছি কি। বাবা নড়ে চড়ে বসেন, গলা উঁচিয়ে আমাকে ডাকেন, নবু, কই রে, তোর মাকে বল চা বানাতে। আমরা বুঝে ফেলি, আবারও বাবা কিছু ধানি জমি বিক্রি করবেন। আমার দাদা যান মাথার ঘাম পায়ে ফেলে অমানসিক পরিশ্রম করে যে সম্মানজনক বিষয়ে সম্পত্তি করে গিয়েছিলেন, আমার বাবা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার সর্বনাশ করে যাচ্ছিলেন। সবই শেষ করে দিতেন, বড় মামার জন্য পারলেন না। নেত্রকোনায় আমাদের একটা বড় ফার্মেসি, একটা রাইস কল এবং 2টা বাড়ি বাবা অনেক কষ্টে চেষ্টা করেও বিক্রি করতে পারলেন না। পারলেন না মূলত বড় মামার জন্যে। মামা এইসব যখের ধরনের মতো আগলে রাখতেন। বাবা ভীরু ধরনের মানুষ ছিলেন, বড় মামাকে জমের মতো ভয় পেতেন। তাকে অগ্রাহ্য করার মতো সাহস তিনি কোনোদিনই সঞ্চয় করে উঠতে পারেননি। আমার এই সরল ধরনের রাজনীতি পাগল বাবার কাছে এক সকালবেলা আমার স্যার উপস্থিত হলেন। বাবা তখন বারান্দায় চায়ের কাপ এবং আগের দিনের বাসি কাগজ নিয়ে বসেছেন। স্যার বাবার সামনে বসলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। বাবা খুব উৎসাহের সঙ্গে বললেন, বলো বলো। আমি আপনার বড় কন্যাকে বিবাহ করতে চাই। বাবার মুখ হা হয়ে গেল। তার কোল থেকে খবরের কাগজ মাটিতে পড়ে গেল। এই সম্ভাবনা হয়তো তার কল্পনাতেও ছিল না। বাবা বললেন, কি বললে? আমি ওকে অত্যন্ত পছন্দ করি, সেও করে। কি বললে তুমি? নবনী পছন্দ করে? নবনী? নবনী? বাবা চটি ফটফট করে আমার খোঁজে এলেন। আমি তখন পড়তে বসেছি। বাবা রাগে কাঁপতে কাঁপতে বললেন, মৌলানা এসব কি বলছে? আমি শঙ্কিত গলায় বললাম, কি বলছেন? তোকে বিয়ে করার কথা বলছে কেন? আমি তো জানি না বাবা কেন। এই হারামজাদার কথায় তো আমার মাথায় রক্ত উঠে গেছে। বলে কি, নবনী আমাকে পছন্দ করে। বেটা, তুই কোথাকার রসগোল্লা যে আমার মেয়ে তোকে পছন্দ করবে? তুই নিজেকে ভাবিস কি? চাল নাই চুলা নাই, মানুষ হয়েছিস এতিমখানায়। তুই কোন সাহসে এত বড় কথা বললি? বাবার চিৎকারে মা ছুটে এলেন, ইরা ছুটে এলো। আমাদের কাজের মেয়ে বিনতি এলো। মা সব শুনে ভীত গলায় বললেন, ওই সব কেন বলছে রে নবনী? আমি বিড়বিড় করে বললাম, আমি জানি না মা। ইরা বলল, আপা যে ওনার কাছে রোজ দুবেলা করে খাবার নিয়ে যায়, এই জন্যই বোধহয় তার ধারণা হয়েছে আপা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাবা বললেন, হাবুডুবু খাওয়া আমি বের করছি। কত বড় সাহস, কানে ধরে আমি তাকে চোরকি ঘুরান ঘোরাবো। আমি ভীত গলায় বললাম, এইসব করার কোনো দরকার নেই বাবা। তুমি ওনাকে বড় মামার কথা বলো, বলে দাও বিয়ে টিয়ের ব্যাপার সব বড় মামা জানেন। ইরা বলল, এইটাই ভালো, লোক জানাজানি করার কোনো দরকার নেই, আজে বাজে কথা ছড়াবে। বাবা হুঙ্কার দিলেন, ছড়াক কথা, আমি কি কাউকে ভয় পাই? নির্বোধ মানুষরা কাউকে ভয় পায় না, যা মনে আসে করে ফেলে। বাবাও তাই করলেন। স্যারের জিনিসপত্র নিজেই ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলতে লাগলেন। চারদিকে লোক জমে গেল।
স্যার বললেন, আপনি অকারণে বেশি রকম উত্তেজিত হয়েছেন। আপনি শান্ত হয়ে আমার দুটো কথা শুনুন। বাবা হুঙ্কার দিলেন, চুপ, যথেষ্ট হয়েছে। স্যার বাড়ি ছেড়ে চলে গেলেন। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল। এমন মুখরোচক ঘটনা মফস্বল শহরে সচরাচর ঘটে না। লোকজনদের উৎসাহে সীমা রইল না। সন্ধ্যাবেলায় চলে এলো বাবার অতি পেয়ারের লোকরা। তারা গম্ভীর মুখে বলল, এসব কি শুনছি চৌধুরী সাহেব? বাবা ফ্যাকাশে হাসি হেসে বললেন, কিছু না, কিছু না। শুনলাম আপনার মেয়ের গায়ে হাত দিয়েছে, অশ্লীল প্রস্তাব দিয়েছে। না না, এসব কিছু না, অন্য ব্যাপার। জারজ সন্তানের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? এখন বলুন, কি করব? কিছু করার দরকার নেই, বাড়ি থেকে বের করে দিয়েছি। আর কি? আপনি ক্ষমা করলে তো হবে না, আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? বাদ দেন, ঘটনা যা ভাবছেন তা না। বিয়ের প্রস্তাব দিয়েছিল, ভদ্রভাবেই দিয়েছিল। শাক দিয়ে মাছ ঢাকার কোনো দরকার নেই চৌধুরী সাহেব, ঘটনা সবই জানি। আপনি কাটান দেওয়ার চেষ্টা করলেও লাভ হবে না, উচিত শিক্ষা দেয়া হবে। লোকজন বাড়তেই লাগলো। সবাই আমার সঙ্গে কথা বলতে চায়। মা আমাকে নিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখলেন। অন্তুকে পাঠানো হলো পোস্ট অফিস থেকে বড় মামাকে টেলিফোন করার জন্য। তিনি যেন এখনই চলে আসেন। রাত 9টার দিকে হাজার হাজার মানুষ গিয়ে স্যারকে ধরে নিয়ে এলো। আমি কাঁদছি এবং সমুদ্রের গর্জনের মতো মানুষের গর্জন শুনছি। কি হচ্ছে বাইরে? সব কোলাহল ছাপিয়ে স্যারের গলা শুনলাম। আতঙ্কে অস্থির হয়ে তিনি চিৎকার করে ডাকছেন, নবনী, নবনী। তাকে তখন রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে। একদল মানুষ চেষ্টা করছে ইট দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে। মা ছুটে গেলেন স্যারকে বাঁচানোর জন্য। ইরাও ছুটে গেল। স্যারের মৃত্যু হয় সীমাহীন অপমান ও সীমাহীন যন্ত্রণায়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নেত্রকোনা হাসপাতালে। সেখানে ডাক্তাররা জবাব দেওয়ার পর তাকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে। পথেই তার মৃত্যু হয়। মজার ব্যাপার হচ্ছে, স্যারকে যে ট্রেনে ময়মনসিংহ নেওয়া হচ্ছিল, আমিও সেই ট্রেনই বড় মামার সঙ্গে ময়মনসিংহ যাচ্ছি। অথচ আমি কিছুই জানতাম না। আমাকে বলা হয়েছে স্যার নেত্রকোনা হাসপাতালে আছেন, মাথায় চোট পেয়েছেন, তবে এখন ভালো হওয়ার পথে, ভয়ের কিছু নেই। সে বছর আমার পরীক্ষা দেওয়া হয়নি, কারণ আমি অসুস্থ হয়ে পড়ি। সে অসুখ বিচিত্র এবং ভয়াবহ। আমি মাঝে মাঝেই কাউকে চিনতে পারতাম না। পরিচিত কারোর সঙ্গে হয়তো কথা বলছি, হঠাৎ এক সময় অস্বস্তি এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যার সঙ্গে কথা বলছি তাকে চিনতে পারছি না। ভয়ে শরীর যেন কেমন করতে থাকে। আমি কথা বলা বন্ধ করে দেই, আর তখনই দেখি 2-3টে কাক অপরিচিত মানুষটার চারদিকে গম্ভীর ভঙ্গিতে হাঁটছে। এদের মধ্যে একটা কাক আমি চিনি, বুড়ো কাক। কাকগুলো হাঁটে অবিকল মানুষের মতো, যেন এরা কাক না, ছোট ছোট মানুষ যারা কালো রঙের চাদর গায়ে দিয়েছে। মাঝে মাঝে আমি স্যারকেও দেখতাম। তাকে দেখে মোটেও ভয় লাগতো না, বরং ভরসা পাওয়া যেত। তিনি আমার সঙ্গে কথা বলতেন এমনভাবে যেন তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমরা স্বামী স্ত্রী। তার সঙ্গে কথাবার্তা হতো খুব ঘরোয়া ধরনের। যেমন তিনি এসে বললেন, নবনী, পেন্সিলটা কোথায় রাখলাম দেখেছ? আমি বললাম, না তো। কলম আছে, কলমে হবে? না, হবে না। আমার দরকার পেন্সিল, একটু আগে কাজ করছিলাম। হঠাৎ কোথায় গেল? বাবু নিয়ে যায়নি তো? নিতে পারে। ছেলে তো বড় দুষ্টু হয়েছে, ডাকো তো দেখি। আজ একটা ধমক দেব। না না, ধমকাতে পারবে না, ছেলে মানুষ। অতিরিক্ত আদর দিয়ে তুমি ওকে নষ্ট করছো। নষ্ট করছি, ভালো করছি, আরও নষ্ট করব। এ কি, রেগে গেলে কেন? রেগেছি, ভালো করেছি, আরও রাখবো। আমাদের সঙ্গে সব সময় একটা শিশু থাকতো। কখনো সে ছেলে, তার নাম বাবু, কখনো বা মেয়ে, নাম টিনটিন। এদের অবশ্যই আমি কখনো দেখিনি। আমি কতদিন অসুখে ভুগেছি আমি নিজেও জানি না। কেউ আমাকে কখনো পরিষ্কার করে কিছু বলেনি। আমি শুধু অস্পষ্টভাবে জানি আমার এই অসুখ দীর্ঘদিন ছিল। বড় মামা আমাকে চিকিৎসা করান। আমার পেছনে টাকা খরচ হয় জলের মতো। তিনি তার চাকরির টাকার বাদ দিয়ে আমাকে নিয়ে ঢাকায় বাসা ভাড়া করে থাকতেন। কেউ যেন অসুস্থ অবস্থায় আমাকে বিরক্ত করতে না পারে সেজন্য ওই বাসার ঠিকানাও তিনি কাউকে দেননি। বাবা মা ইরা অন্তু কেউই আমাকে দেখতে যেতে পারতো না। একসময় আমি সুস্থ হয়ে উঠি। বড় মামা আমাকে ফিরিয়ে দেন বাবা মার কাছে। বড় মামা সবসময়ই কম কথার মানুষ। আমাকে সুস্থ করে বাবা মার কাছে রেখে যাবার সময় হঠাৎ তার কি হলো তিনি বললেন, বড় খুকি, আয়, তোকে আদর করে যাই। আমি এগিয়ে গেলাম। বড় মামা গম্ভীর গলায় বললেন, শোন বড় খুকি, তুই নিশ্চিত মনে রাখবি, তোর অসুখটা পুরোপুরি সেরে গেছে।
আর কোনো দিন হবে না, ডাক্তাররা আমাকে বলেছেন। তার চেয়েও বড় কথা, আমি খাস দিলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, বেঁচে থাকবো ততদিন মাগরিবের ওয়াক্তে শুধুই তোর জন্যে দুরাকাত নফল নামাজ পড়ব। আচ্ছা এখন যা। আমি বললাম, আদর করবার জন্য ডাকলেন, সেই আদর তো করছেন না। তিনি যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন, শুধু দেখা গেল তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি পকেট থেকে রুমাল বের করে চোখ মুছে বললেন, ট্রেনের সময় হয়ে গেল, চলি রে। প্রায় 9 মাস পর বাড়িতেই গিয়েছি। নিখুঁত হিসাব হলো 8 মাস 17 দিন। নোমান আমার সঙ্গে আসতে পারেনি। তার ছবির কাজ পুরো দমে চলছে। তাদের নাকি 2 মাসের মধ্যে ছবি শেষ করতে হবে। 40 মিনিটের ছবি। তারা চেকোস্লোভাকিয়ায় শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবি পাঠাবে। সময় পেলে ইংরেজিতে ডাব করবে, সময় না পেলে সাবটাইটেল করা হবে। নোমানের উৎসাহ এবং ব্যস্ততা দেখার মতো। মনে হচ্ছে সেই ছবির পরিচালক, সেই নায়ক এবং সেই ক্যামেরাম্যান। যদিও আমার ধারণা তার মূল কাজ ছোটাছুটি করা এবং অন্যদের ধমক খাওয়া। কিছু কিছু মানুষ আছে যাদের দেখলেই মনে হয় এদের ধমক দিলে এরা রাগ করবে না। এদের ধমক দেওয়া যায়। শুধু ধমক না, অতি তুচ্ছ কাজও এদের দিয়ে করিয়ে নেওয়া যায়। নোমান সেই জাতীয় একজন মানুষ। আমাদের সঙ্গে মদিনাও দেশের বাড়িতে যাচ্ছে। তার গায়ে নতুন জামা, পায়ে নতুন রবারের জুতা। তার আনন্দ চোখে দেখার মতো। মনে হচ্ছে এই মেয়েটির জীবনে এমন আনন্দময় মুহূর্ত আর আসেনি। আমাদের নিয়ে যাচ্ছে অন্তু। নোমান স্টেশনে তুলে দিতে এসেছে। ট্রেন আজ 1 ঘন্টা লেট। আমরা অনেক আগে ভাগে এসে পড়েছি। নোমানের মুখ শুকনো, বুঝতে পারছি তার মন খারাপ লাগছে। সে এই মন খারাপ ভাবটা লুকোতে পারছে না। সে অন্তুকে বলল, তোমাদের টিকিট দুটো দাও তো অন্তু। অন্তু বলল, টিকিট দিয়ে কী করবেন? আহা দাও না। অন্তু টিকিট দিল। সে টিকিট নিয়ে হন হন করে চলে গেল। অন্তু বলল, আপা দুলাভাই টিকিট দিয়ে কী করবে? আমি বললাম, জানি না। দুলাভাই সঙ্গে গেলে খুব ভালো হতো, সবাই আশা করে আছে তোমরা দুজন একসঙ্গে যাবে। ছবি নিয়ে ব্যস্ত, ছবি না থাকলে যেত। কী ছবি? ওর বন্ধু একটা শর্ট ফিল্ম বানাচ্ছে। তা তো জানি, গল্পটা কি? নির্দিষ্ট কোনো গল্প নেই। গ্রামের একটা মেয়ে পুকুরে গোসল করতে করতে এক সময় ঠিক করলো সে তার স্বামীকে খুন করবে। ঠিক করার পর থেকে খুন করার আগ পর্যন্ত মেয়েটার মনের অবস্থা। স্বামীকে খুন করবে কেন সেটা কখনো বলা হয় না। ছবির জন্যে এটা কি অপ্রয়োজনীয়? এটা নাকি অপ্রয়োজনীয়। অভিনয়ে কারা করেছে? একজনই অভিনেত্রী, শফিক সাহেবের স্ত্রী অভিনয় করছেন। তার নাম অহনা। ছবিটা কি ভালো হচ্ছে? নোমানের ধারণা অসাধারণ হচ্ছে। এই ছবি দেখলে নাকি মৃণাল সেনের ব্রেন ডিফেক্ট হয়ে যাবে, সত্যজিৎ রায়ের মাইন্ড স্ট্রোক হবে। নোমান আসছে, তার হাতে 1 গাদা ম্যাগাজিন, 2 প্যাকেট বিস্কিট, পানির বোতল। অন্তু বলল, টিকিটগুলো কি করলেন দুলাভাই? চেঞ্জ করে নিয়ে এসেছি, ফার্স্ট ক্লাস করে আনলাম। আরাম করে যাও। তোমরা চা খাবে নাকি? অন্তু বলল, না, ট্রেন ছাড়তে তো এখনও দেরি আছে। চলো না যাই, এখানে ভালো রেস্টুরেন্ট আছে। অন্তুর যাবার তেমন ইচ্ছে নেই। আমি বললাম, অন্তু তুই জিনিসপত্র নিয়ে এখানে বসে থাক, আমি চা খেয়ে আসি, আমার চা খেতে ইচ্ছে করছে। আমরা চা খেলাম। ও একটা সিগারেট ধরিয়ে শুকনো মুখে টানতে লাগলো। আমি বললাম, তুমি কি ছবি বানানোর এক ফাঁকে চলে আসতে পারবে? মনে হয় না। আমি চলে এলে কাজকর্মের খুব ক্ষতি হবে। ক্ষতি হলে থাক। এদিকে অহনাকে আবার সামলে সুমলে রাখতে হয়। ওর মেজাজেরও তো কোনো ঠিক নেই। তুমি ছাড়া আর কেউ ওকে সামলাতে পারে না? তা না, ও আমার কথা শোনে। অনেক দিন থেকে দেখছি তা। ও আচ্ছা। তারপর ধরো হঠাৎ তার মাথায় এসে গেল কোনো একজন পামিস্টের কাছে যাবে, তখন তাকে সেখানে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কে নিয়ে যাবে? সেটা বিরাট সমস্যা তো বটেই। তাহলে তুমি একটা কাজ করো, তাকে বলো নেত্রকোনায় বড় একজন পামিস্ট আছে, তাহলে দেখবে সব ছেড়ে ছুড়ে তোমাকে নিয়ে নেত্রকোনা চলে আসবে। সে কিছু বলল না, চুপ করে রইল। আমি বললাম, ট্রেন ছাড়তে কত দেরি? এখনও 20 মিনিট। আরেক কাপ চা খাবে? আমি বললাম, খাবো। আর দেখো তো আমার জ্বর কি না, কেমন জানি জ্বর জ্বর লাগছে। সে আমার কপালে হাত রেখে বলল, জ্বর না তো। আমি হেসে ফেললাম, সেও হাসলো। জ্বর দেখার আমাদের এই পুরনো এবং একান্ত গোপন কৌশল ব্যবহার করতে এত ভালো লাগে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, এরা কেউ কিচ্ছু ভাববে না।
সবাই জানবে একজন অসুস্থ মানুষের জ্বর পরীক্ষা করা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ওর দিকে তাকাতে আমার খুব কষ্ট লাগছে। আমি ব্যস্ত হয়ে ম্যাগাজিনের ছবি দেখছি। শুধু অন্তু গলা বের করে খুব হাত দোলাচ্ছে। হঠাৎ অন্তু বিস্মিত গলায় বলল, আপা, দেখো দেখো। দুলাভাই কাঁদছে। আমি অবাক হয়ে দেখলাম ও সত্যি সত্যি পাঞ্জাবির হাতে চোখ মুছছে। আমাকে দেখে সে চলন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলো। আমি অন্তুকে বললাম, তোর দুলাভাইকে এইভাবে হাঁটতে নিষেধ কর, পরে হুমড়ি খেয়ে ট্রেনের চাকার নিচে পড়বে। বলতে বলতে আমার গলা ধরে গেল, চোখ ভিজে উঠল। ট্রেনের গতি বাড়ছে। আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব প্রিয়জন ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। ট্রেনের চাকায় ঘর ঘর শব্দ হচ্ছে। ট্রেনটা যেন তালে তালে বলছে, ভালোবাসি ভালোবাসি। আমাকে দেখে বাড়িতে একটা হইচই পড়ে গেল। মা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন। বাবা ভুরুকুচকে বললেন, মরা কান্না জুড়ে দিলে কেন? বড়ই যন্ত্রণা হলো তো। ইরা, তো মাকে নিয়ে যেত। মা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কেউ আমাকে ছাড়ছে না। সবারই মনে অসংখ্য কথা জমা হয়ে আছে। সবাই আমাকে একসঙ্গে সব কথা শোনাতে চায়। ইরা চাচ্ছে আমাকে নিয়ে ছাদে চলে যেতে। তার নাকি অসম্ভব জরুরি কিছু কথা, এখনই না বললেই না। তার জরুরি কথার আভাস পেয়েছি। মা কাঁদতে কাঁদতেই এরিফাকে আমাকে বলে ফেলেছেন ইরার ভাঙা বিয়ে আবার জোড়া লেগেছে। ইরার ভাবি বর নাকি বলেছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। প্রয়োজন হলে সবার অমতে সে কোর্টে বিয়ে করবে। এদিকে বাবারও অনেক কথা বলার আছে। তিনি আবার ইলেকশন করবেন বলে স্থির করেছেন। তবে এবার স্বতন্ত্র না, আওয়ামী লীগের টিকিটে নমিনেশন পাওয়া যাবে এই বিষয়ে তিনি নিশ্চিত। বুঝলি নবনী, ময়মনসিংহের যে কুদ্দুস সাহেব আছেন, অ্যাডভোকেট, উনি হলেন বঙ্গবন্ধুর ফ্যামিলি ফ্রেন্ড। শেখ হাসিনা তাকে দেখলে ছুটে এসে কদমবুচি করেন। কুদ্দুস সাহেবই বললেন, নমিনেশনের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, এটা নিয়ে চিন্তা করবেন না, এটা কোনো ব্যাপারই না। আমি বললাম, আওয়ামী লীগের টিকিট পেলে তো মনে হয় জিতে যাব। জেতাটা বড় কথা না, ইলেকশনের জেতা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই দেশের জন্য কিছু করা। বড়ই অভাগা দেশ। তুমি এবার তাহলে খুব জোরে সোরে ইলেকশন করছো? মানুষের চাপে বড় করতে হচ্ছে। সবাই তো চায় সৎ লোক পাশ করে আসুক। চাওয়াটা তো অন্যায় না। তা তো বটেই। এদিকে তোর বড় মামা চিঠি লিখেছে আমি যেন ফিলেকশন নিয়ে মাথা না ঘামাই। কঠিন ভাষায় লেখা চিঠি। আশ্চর্য কথা, আমি কি করব? আশ্চর্য কথা, আমি কি করব না করব এটা বাইরের একজন এসে বলে দেবে কেন? বড় মামা তো বাইরের কেউ না বাবা। অবশ্যই বাইরের। আর বাইরের না হলেও আমার স্বাধীন চিন্তায় তিনি হস্তক্ষেপ করতে পারেন না। ফার্মেসি থেকে এক পয়সা আয় হয় না। বিক্রি করে দিতে চাচ্ছি, বিক্রি করতে দেবে না। এই সম্পত্তিগুলো আমার না তার, তাই তো বুঝলাম না। সবচেয়ে ভালো লাগছে ইরাকে দেখতে। সে খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে এই 8 মাসে সে খানিকটা লম্বাও হয়েছে। ইরা ক্রমাগত কথা বলে যাচ্ছে। গা ধুতে বাথরুমে গিয়েছি, সে তোয়ালে হাতে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। এত কথাও থাকে একটা মানুষের পেটে। তার সব কথাই তার বিয়ে নিয়ে। সব নদী যেমন সমুদ্রে পড়ে তার সব কথাই তেমনি বিয়েতে গিয়ে শেষ হয়। বুঝলে আপা, একদিন সন্ধ্যাবেলা ছাদে হাঁটছি, নতুন কাজের মেয়েটা এসে বলল, একটা লোক আসছে, আপনাকে ডাকে। আমি তো অবাক, এই সন্ধ্যাবেলা আমাকে কে ডাকবে? নিচে নেমে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ও বসে আছে। ওটাকে ওটাকে তুমি তো বুঝতেই পারছো। আমি স্তম্ভিত। বিয়ে তো ভেঙেই গেছে, এখন আমার সঙ্গে কি কথা? রাগও লাগছে। এদিকে দেখি বাবু আমার খুব সেজেগুজে এসেছেন। গায়ে সেন্ট দিয়েছেন, সেন্টের গন্ধে চারদিক ভুর ভুর করছে। আমি ভান করলাম যেন চিনতে পারছি না। বললাম, আপনি কাকে চাচ্ছেন? হি হি হি। স্যার যে ঘরে থাকতেন, সেখানে দেখি নতুন একজনকে। অল্প বয়সী একটা ছেলে, ব্যাংকে চাকরি করে। একদিন তাকে দেখতে গেলাম। আপা বসুন। আপা বসুন বলে সে খুব খাতির যত্ন করলো। আমি বললাম, আপনার কাছে কি একটা বুড়ো কাক আসে? সে বিস্মিত হয়ে বলল, কাক আসবে কেন? আমি বললাম, এমনি বলেছি, ঠাট্টা করছি। রাতে ঘুমের সময় খুব অসুবিধা হতে লাগলো। মা আমার সঙ্গে ঘুমোতে চান, ইরা কিছুতেই দেবে না। সে আমার সঙ্গে শোবে, অনেক রাত পর্যন্ত গল্প করবে, আমাকে চোখের পাতা এক করতে দিবে না।
মা একদিন সুযোগ পেলেন, গভীর রাতে আমার চুলে বিলি কাটতে কাটতে বললেন, কোনো খবর আছে রে মা? কী খবর জানতে চাও মা? নতুন কোনো খবর? খোকা খুকুর খবর? চুপ করো তো মা। বল না রে মা, আছে কোনো খবর? তুমি তো বড্ড বিরক্ত করছো মা। সেদিন মাত্র বিয়ে হলো, এখনই কিসের খবর? আমি যে স্বপ্ন দেখলাম। রাখো তো তোমার স্বপ্ন, ঘুমো। মা ক্লান্ত গলায় বললেন, তোর একটা খোকা খুকু হলে বেশ হয়। বাচ্চা না হওয়া পর্যন্ত বিয়েকে বিয়ে বলে মনে হয় না। মা চুপ করবে? নবনী, তোর অসুখটা তো আর হয় না। না, আর হবে না। আচ্ছা, জামাই কি তোর স্যারের ব্যাপারে কোনোদিন কিছু জানতে চেয়েছে? না, এতদিন যখন চাইনি আর চাইবে না। মা ঘুমাও। মা ঘুমালেন না, অনেক রাত পর্যন্ত আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। 7 দিনের জন্য বাড়ি গিয়েছিলাম। 7 দিনের জায়গায় 10 দিন কাটিয়ে ফিরছি। রওনা হবার সময় মার কাছে একটা চিঠি লিখে গেছি। শর্ত হচ্ছে, এই চিঠি মা ট্রেন ছাড়ার আগে পড়তে পারবে না। চিঠিতে লিখেছি, মা, তুমি খবর জানতে চেয়েছিলে। হ্যাঁ, খবর আছে। তুমি ঠিকই স্বপ্নে দেখেছ। মুখে বলতে লজ্জা লাগলো। তোমার পায়ে পড়ি মা, আর কাউকে জানিও না। মানুষের চরিত্রের একটা অংশ উদ্ভিদের মতো। উদ্ভিদ যেমন মাটিতে শিকড় ছেড়ে দেয়, মানুষও তাই করে। কিছুদিন কোথাও থাকো মানে সেখানে শিকড় বসিয়ে দেয়া। মাটি যদি চেনা হয় আর নরম হয়, তাহলে তো কথাই নেই। 10 দিন মার কাছে ছিলাম, এই 10 দিনে শিকড় গজিয়ে গেল। সেখান থেকে উঠে আসা মানে শিকড় ছেড়ে উঠে আসা। কি তীব্র কষ্ট! পুরুষরা এই কষ্টের স্বরূপ জানে না। এই কষ্ট আরও অনেক কষ্টের মতো একান্তই মেয়েদের কষ্ট। আমি এসেছি একা। অন্তুর আমাকে নিয়ে আসার কথা ছিল, সে হঠাৎ জ্বরে পড়ায় তাকে রেখে এসেছি। বাবা তার একজন চেনা লোককে বলে দিয়েছিলেন, তিনিও ঢাকা আসছেন। তার উপর দায়িত্ব আমার দিকে লক্ষ্য রাখা। ভদ্রলোক শুধু যে লক্ষ্য রাখলেন তাই না, একেবারে আমাদের বাসার দরজায় নামিয়ে দিলেন। আমি বললাম, চাচা আপনাকে অনেক ধন্যবাদ, এখন আপনি চলে যান। উনি বললেন, মা তুমি দরজা খুলে ভেতরে ঢোকো, তারপর যাব। কড়া নাড়তেই নোমান এসে দরজা খুলে দিল। সে অপ্রসন্ন মুখে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। আমি ভদ্রতা করে বললাম, আপনি কি ভেতরে এসে বসবেন, চা খেয়ে যাবেন? তিনি বললেন, না, আমি পরশুদিন নেত্রকোনা চলে যাব। তোমার বাবাকে বলবো তুমি ঠিকমতো পৌঁছেছ। জি আচ্ছা। নোমান আমার সুটকেস ব্যাগ ভেতরে এনে রাখছে। তার মুখ এমন অন্ধকার হয়ে আছে কেন বুঝতে পারছি না। আমি বললাম, তুমি ভালো ছিলে? সে বলল, হ্যাঁ, 7 দিনের জায়গায় 10 দিন থেকে এলাম। রাগ করনি তো? তারা কিছুতেই ছাড়বে না। অতিথিপুর থেকে আমার ছোট খালা এসেছিলেন, উনি আবার একদিনের জন্যে অতিথিপুর নিয়ে গেলেন। মদিনাকে আনলে না? ও আসলো না, ওর নাকি এখানে থাকতে ভালো লাগে না। ভালো লাগালাগির কী আছে, থাকবে, বেতন পাবে। তুমি এমন রেগে আছো কেন? রেগে আছি কোথায়? চোখ মুখ শক্ত করে আছো, জ্বর টর না তো? দেখি কাছে আসো তো। ও কাছে এলো না, ভুরু কুচকে তাকিয়ে রইল। আমি বললাম, চা খেতে ইচ্ছে হচ্ছে, চুলার কাছে যেতে ভালো লাগছে না। ফ্লাক্সে করে একটু চা এনে দেবে? সে কিছু না বলে ফ্লাক্স হাতে বের হয়ে গেল। আমার কাছে সব কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো। ঘরের সাজসজ্জাও পাল্টানো। খাটটা জানালার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জানালার কাছে এখন দুটা বেতের চেয়ার। ড্রেসিং টেবিলের জন্যে ঢাকনি বানানো হয়েছে। কোনো জানালার আগে পর্দা ছিল না। পর্দার প্রয়োজনও ছিল না, বাইরে থেকে কিছু দেখা যেত না। এখন দেখি সবকটা জানালায় বেগুনি রঙের পর্দা। এমনকি বাথরুমের জানালায় পর্দা ঝুলছে। সবচেয়ে যে আশ্চর্যের ব্যাপার, মাথার উপর ফ্যান ঘুরছে। ও ফ্যান কিনেছে। শুধু ফ্যান না, ওয়ার্ড্রোপের উপর একটা ক্যাসেট প্লেয়ার। নোমান চা নিয়ে ফিরে এলো, চায়ের সঙ্গে গরম জিলিপি। আমি দেখলাম তার মুখের কঠিন ভাবটা আর নেই। সে চায়ের কাপে চা ঢালতে ঢালতে বলল, আগে চা খাও, চা খেয়ে তারপর জিলিপি খাও। আগে জিলিপি খেয়ে চায়ের স্বাদ পাবে না। তোমার স্বাস্থ্য ভালো হয়েছে নবনী? বাপের বাড়িতে খুব আরামে ছিলে, তাই না? হুম। তুমি কি কষ্টে ছিলে? কষ্ট মানে? দোজখের ভেতর ছিলাম। শফিক আর রহনার মধ্যে এমন ঝামেলা বেঁধে গেল, শুটিং ফুটিং কিছুই হয়নি। তুমি মিটমাটের চেষ্টা চালাচ্ছ না? চালাচ্ছি, কাজ হবে কি না বুঝতে পারছি না।
শফিক এখন আমাকেও ঠিক বিশ্বাস করে না। অবশ্যই বিশ্বাস না করার কারণ আছে। অহনা করলো কি, শফিকের সঙ্গে ঝগড়া করে রাত দুপুরে আমার এখানে এসে উপস্থিত। আমার বাসায় নাকি লুকিয়ে থাকবে। লুকিয়ে থাকার জন্যে এইটাই নাকি আদর্শ জায়গা। শফিক সব জায়গায় খুঁজবে, এইখানে খুঁজবে না। তুমি রাজি হলে? রাজি না হলে উপায় আছে? অহনাকে তুমি এখনো চিনলে না? কদিন ছিল? দুরাত ছিল। দুরাতের জন্যে পর্দা দিতে হয়েছে, ফ্যান লাগাতে হয়েছে, রাতে গান না শুনলে তার ঘুম আসে না। শেষে একটা ক্যাসেট প্লেয়ার কিনে আনতে হলো। অহনা টাকা দিল। এতটুকু একটা জিনিস দাম নিয়েছে 9,000 টাকা। গান শুনবে না বনি? শুনবো। নোমান খুশি মনে ক্যাসেট চালু করে দিল। নিচু গলায় গান হতে লাগলো। আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে, তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে। নবনী কি? অহনার সঙ্গে থেকে থেকে আমারও বিশ্রী অভ্যাস হয়ে গেছে। রাতে গান না শুনলে ঘুম আসে না। এইসব বড়লোকি অভ্যাস কি আর আমাদের মতো গরিবের পোষায়? অহনা যে তোমার এখানে ছিলেন শফিক সাহেব টের পাননি? পাগল, কোত্থেকে টের পাবে? শফিক চলে পাতায় পাতায়, অহনা চলে শিরায় শিরায়। তবে দৌড়াত ছিল বলে রক্ষা। এর চেয়ে বেশি থাকলে ধরা পড়ে যেত। থার্ড নাইটে রাত 1টার সময় শফিক এসে উপস্থিত। অহনার একটা খোঁজ নাকি পাওয়া গেছে, আমাকে নিয়ে যাবে। আমি মনে মনে বলি আল্লাহ রক্ষা করেছে। এখন উনি কোথায় আছেন? জানি না কোথায়, আমি জানি না। শফিকও জানে না। তবে শফিকের বোধহয় ধারণা হয়েছে আমি জানি, তার কাছে লুকাচ্ছি। রাতের খাবার জন্য ভাত রাঁধতে বসেছি। নোমান পাশে এসে বসল। নরম গলায় বলল, জার্নি করে এসেছো, এখন চুলার কাছে বসতে হবে না। চলো বাইরে কোথাও যাই, খেয়ে আসি। চাইনিজ খাবার আমার অসহ্য লাগে, তবু চলো যাই। আমরা বাইরে খেতে গেলাম। ও খাবারের মেনু অনেকক্ষণ চোখের সামনে ধরে রেখে বলল, শালার দাম কি রেখেছে! খেয়ে না খেয়ে দাম। এক বাটি স্যুপ, তার দাম 120 টাকা। পানি ছাড়া এর মধ্যে আর কি আছে? নবনী চলো এক কাজ করি, এক বাটি স্যুপ খেয়ে চলে যাই। টাকা পয়সা এখন খুব সাবধানে খরচ করতে হবে। আমার ধারণা শফিক আমার চাকরি নট করে দেবে, গেট আউট করে দেবে। নোমান চিন্তিত মুখে স্যুপ খাচ্ছে। আমার খুব মায়া লাগছে। হা বেচারা, শুধু স্যুপে কি তার পেট ভরবে? নবনী কি অচেনা একটা লোককে নিয়ে বাসায় এসেছিলে, রাগে আমার গা জ্বলে গেছে। ওই দিন অফিসে এক লোক এসে উপস্থিত, তোমাদের ওদিকে বাড়ি, তোমাদের সবাইকে চেনে। আমি যত্ন করে বসিয়েছি, চা খাইয়েছি। তারপর বেটা বলে কি নবনীর প্রথম পক্ষের সন্তানটি কি আপনার সঙ্গে থাকে? তুমি কি বললে? আমি তো হতভম্ব। শফিক আমার সঙ্গে ছিল, সে বলল, হ্যাঁ ওর সঙ্গেই থাকে। কেন, দেখা করতে চান? শুধু যে এই একজন তা না, আগেও আরেকজন এসেছে। আমাকে পায়নি, অফিসের লোকজনের সঙ্গে গল্প করে গেছে, বিশ্রী সব কথাবার্তা। আমি চুপ করে আছি। নোমান বলল, স্যুপ খেয়ে খিদে আরও বেড়ে গেল। এ কি যন্ত্রণা বলো দেখি, একটা ফ্রায়েড চিকেন নিয়ে নেই। না নবনী, তুমি আগের চেয়ে আরও সুন্দর হয়েছ। এত সুন্দরী বউ পাশে নিয়ে হাঁটাহাঁটি করতে অস্বস্তি লাগে। লোকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি তোমাদের বাড়ির দারোয়ান। তুমি বাইরে বেরোবার সময় সাজগোজ একেবারেই করবে না। আচ্ছা যাও, করবো না। এত ভালো লাগছে তোমাকে দেখে। আমি বললাম, আমাকে দেখে এত ভালো লাগছে, তাহলে আজ আমাকে দেখে মুখটা এমন কালো করে ফেলেছিলে কেন? মন মেজাজ অসম্ভব খারাপ। শফিক চাকরি থেকে ছাড়িয়ে দিলে খাবো কি? একা থাকলে অসুবিধে ছিল না, এখন আমরা দুজন। আমি চাপা গলায় বললাম, বাড়তেও পারে। কিছুদিন পর হয়তো দেখা যাবে 3জন। নোমান বলল, হ্যাঁ তা তো হবেই। চাকরি চলে গেলে তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। ভিক্ষা করতে হলে করব। এই দেশে ভিক্ষা করা এমন অন্যায় কিছু না, সবাই ভিক্ষা করছে, আমরাও না হয় করব। তুমি এখন আরাম করে খাও তো, শুধু শুধু চিকেন খাবে কি করে, কিছু ভাত নাও। নোমান হাসি মুখে বলল, যা থাকে কপালে, চলো খাই। খাওয়ার খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে ইচ্ছে করছে। যাহা 52 তাহা 53, খরচ হচ্ছে যখন হোক। রাতে দুজন ঘুমোতে গেছি। নোমান গান দিয়ে দিয়েছে। আমি বললাম, গান থাক, এসে তোমাকে দারুণ একটা খবর দেই। কি খবর? দিচ্ছি, এত তাড়া কিসের? তুমি আগে আমাকে একটু আদর করো, তারপর খবর শুনবে। আচ্ছা, আমি যে কিছুদিন পাগল ছিলাম তা কি তুমি জানো? জানবো না কেন, জানি। কে বলেছে? অহনা বলেছে। উনি কিভাবে জানেন? অহনা সব জানে। তোমার সঙ্গে যখন বিয়ে ঠিক হলো,
তখনই সব খোঁজ খবর করেছে। তারপর বলেছে মেয়েটা বেশ কিছুদিন মাথা খারাপ অবস্থায় ছিল, এখন সুস্থ, তুমি বিয়ে করতে পারো, ভালো মেয়ে, বেশ ভালো। আমি কঠিন গলায় বললাম, তিনি অনুমতি দিলেন, তারপর তুমি বিয়ে করলে? নোমান জবাব দিল, না। আমি ওর গায়ে হাত দিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে, তৃপ্তির ঘুম। ক্রিং ক্রিং করে কলিং বেল বাজছে। আমাদের বাসায় তো কলিং বেল ছিল না, কলিং বেল কোত্থেকে এলো? নতুন কলিং বেল লাগিয়েছে নাকি? আমি অবাক হয়েই দরজা খুললাম। কে এসেছে সেটা দেখার চেয়ে কলিং বেলটা দেখার জন্যই আমার আগ্রহ বেশি। দরজা খুলে দেখি শফিক সাহেব দাঁড়িয়ে আছেন। আজও তার গায়ে নীল হাফ শার্ট। তিনি কি নীল রঙের শার্ট ছাড়া আর কিছু পরেন না? তিনি চোখের সানগ্লাস খুলতে খুলতে বললেন, কেমন আছো নবনী? আমি বললাম, ভালো। কর্তা কোথায়? ও বাজারে গেছে, কাঁচা বাজারে। আমি কি অপেক্ষা করবো তার জন্যে? জি, বসুন। ওর আসতে মনে হয় দেরি হবে, হেঁটে গেছে, হেঁটে ফিরবে। শফিক সাহেব ঘরে ঢুকতে ঢুকতে বললেন, হোক একটু দেরি, এই ফাঁকে আমি বরং তোমার হাতে চা খাই। নোমানের ধারণা এই পৃথিবীতে তোমার চেয়ে ভালো চা আর কেউ বানাতে পারে না। তিনি সহজ স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকলেন, বসলেন বারান্দায়। আমি বললাম, আপনি ভেতরে গিয়ে বসুন। বারান্দায় বসেছেন কেন? কারো শোবার ঘরে ঢুকতে ভালো লাগে না। শোবার ঘর হচ্ছে খুবই ব্যক্তিগত ব্যাপার, বাইরের লোকের সেখানে প্রবেশাধিকার থাকা উচিত না। তোমাদের বারান্দাটা সুন্দর, আমি চা বানিয়ে দিয়েছি। একটু অস্বস্তি লাগছে কারণ শুধু চা দিতে হয়েছে, ঘরে কিচ্ছু নেই। একটা কিছু থাকলে ভালো হতো। আমি দেখেছি খুব যারা বড়লোক তারা সাধারণ খাবার বেশ আগ্রহ করে খায়। তিনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, নবনী, আমি নোমানের কাছে আসিনি, আমি আসলে তোমার কাছেই এসেছি। অফিস থেকে দেখলাম নোমান বাজারের ব্যাগ হাতে বেরোলো, আমিও সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে এসেছি, যাতে ওর সঙ্গে দেখা না হয়। আমি শঙ্কিত গলায় বললাম, আমাকে কিছু বলবেন? হ্যাঁ, লম্বা বক্তৃতা দেব, ধৈর্য ধরে তোমাকে শুনতে হবে, কথার মাঝখানে হাই তুলতে পারবে না। দেখো নবনী, আমি নোমানকে খুব পছন্দ করি। সে হচ্ছে জটিলতাবিহীন একজন মানুষ এবং ইন্টারেস্টিং মানুষ। স্কুলে একসঙ্গে পড়েছি, তারপর আর কোনো যোগাযোগ ছিল না। একদিন গাড়ি কিনতে বিজয়নগরের একটা শোরুমে গিয়েছি। হঠাৎ লক্ষ্য করলাম এক ভদ্রলোক গম্ভীর ভঙ্গিতে লেটেস্ট মডেলের গাড়ির দরদাম করছেন। আমি কাছে গিয়ে বললাম, নোমান না? এখানে কি করছিস? সে লজ্জিত গলায় বলল, কিছু করছি না। আমাকে চিনতে পারছিস তো? পারছি শফিক। চাকরি বাকরি কী করছিস? কিছু করছি না। বেকার? হুম, বেকার। গাড়ি দাম করছিস কী জন্যে? সে হাসলো। আমি বললাম, দে, তুই পছন্দ করে একটা গাড়ি কিনে দে, আজ তোর পছন্দেই কিনবো। সেই থেকে সে আমার সঙ্গে আছে। আনকন্ডিশনাল লয়ালিটি বলে একটা ব্যাপার আছে যা মানুষের মধ্যে দেখা যায়। নিম্ন শ্রেণীর প্রাণী কুকুরের মধ্যে খানিকটা আছে। সেই শর্তহীন আনুগত্য আছে নোমানের মধ্যে। পাশবিক গুণ হলেও এটা অনেক বড় গুণ। নোমানকে পছন্দের আমার এই একটা কারণ। সম্প্রতি তার মধ্যে আমি একটা পরিবর্তন লক্ষ্য করছি। সে আমার কাছে অনেক কিছু গোপন করছে, যেটা একেবারেই পছন্দ না। আমি খুব রাগ করেছি, অসম্ভব রাগ করেছি। শফিক সাহেব থামলেন, সিগারেট ধরালেন। আমি বললাম, আপনি কি ওকে বিদায় করে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সে জানে আমি অহনার চিন্তায় অস্থির হয়ে আছি, তারপরেও সে তাকে তার বাসায় লুকিয়ে রেখে অথচ আমাকে কিছুই বলে না। সে আমাকে বোকা ভাবে, মনে করে আমার বুদ্ধিও তার স্তরে। অথচ আমি তার ঘরে পা দিয়েই বুঝেছি অহনা এখানেই ছিল। বেগুনি ওর প্রিয় রং। বেগুনি রঙের পর্দা নোমানের ঘরে ঝুলবে আর আমি কিছুই বুঝবো না? আমি বললাম, শফিক ভাই, আপনি এসব কথা ওকে সরাসরি না বলে আমাকে বলছেন কেন? তোমাকে বলছি তার কারণ আছে। অহনা একটা ভয়ঙ্কর খেলা খেলার চেষ্টা করছে। এই খেলায় নোমানের একটা ভূমিকা আছে, সে তো জানে না। সে কিছুই বুঝতে পারে না। সে জানে না যে অহনা ভ্যানিটি ব্যাগে ইদানিং একটি ছোট্ট পিস্তল রাখে। এই পিস্তলটা সে কেন রাখে? সেলফ প্রোটেকশনের জন্যে না, তার উদ্দেশ্য অন্য। উদ্দেশ্যটা কি আমি পরিষ্কার জানি না। একটা অনুমান আমার আছে। অনুমানটা স্পষ্ট নয়, অস্পষ্ট। ওকে ওর জীবনের শুরুতে আমি নানানভাবে ব্যবহার করেছি। আমি ফেরেশতা না, আমার অনেক দোষ ত্রুটি আছে। অহনার উপর কিছু অন্যায় আমি শুরুতে করেছি, ভালোবাসায় ভালোবাসায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তুমি বোধহয় জানো না, আমার যাবতীয় বিষয় সম্পত্তি ওর নামে লিখে দেওয়া হয়েছে। সবটা অবশ্যই ভালোবাসা থেকে করে না, ট্যাক্স ফাঁকি দেওয়াও একটা উদ্দেশ্য। বুঝলে না বলি, অহনা হচ্ছে পারদের মতো, যত তাকে ধরতে যাওয়া যায় ততই সে পিছলে যায়। আঙুলের ফাঁক দিয়ে সহস্র খণ্ড হয়ে ঝরে পড়ে। আমি অঞ্চল
পেতেই তাকে ধরতে চেয়েছিলাম। সম্ভব হলো না। সে এখন যেটা চাচ্ছে তা হচ্ছে আমাকে কঠিন শাস্তি দেয়া। কিভাবে সে তা দেবে আমি জানি না। নোমান জানে, সে আমাকে বলবে না। অহনা নোমানের উপরও পুরোপুরি ভরসা করছে না। তার আরও লোক আছে, প্রাইভেট ডিটেকটিভ ধরনের লোকজন। ওরা আমার পেছনে পেছনে ঘুরছে। শুধু যে আমার পেছনে ঘুরছে তা না, তারা আরও কিছু কাণ্ড কারখানা করছে যার কারণে আমি ধরতে পারছি না। যেমন তারা এতিমখানায় ঘুরছে। শুনতে পাচ্ছি আমার ধানমন্ডির বাড়িটায় অহনা একটা মহিলা দুস্থ কেন্দ্র করবে। এটা কি অদ্ভুত পাগলামি না? শফিক সাহেব চুপ করলেন। হাতের আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। তাকে খুব অস্থির লাগছে। আমি বললাম, আপনি কি আরেক কাপ চা খাবেন? হ্যাঁ, খাবো। আমি চা ঢেলে দিলাম। তিনি বললেন, থ্যাঙ্কস। রাগের মাথায় হড়হড় করে তোমাকে অনেক কথা বলে ফেললাম। এখন কি আপনার রাগ কমেছে? আমার স্বভাব অহনার মতো না। আমি যেমন চট করে রাগি না, তেমনি চট করে আমার রাগ পড়েও না। যাই হোক নবনী, শোনো, আমি নোমানকে আমার কাছে আর রাখবো না। তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি যদি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাও, অহনার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের বাইরে। আমি কিছু টাকা পয়সা দিয়ে দেবো যাতে ও ছোটোখাটো ব্যবসা ট্যাবসা করে খেতে পারে। শফিক সাহেব উঠে দাঁড়ালেন। আমি বললাম, আমি কি নোমানকে আপনার সিদ্ধান্তের কথা আজই বলবো? না, আজ না। আমার ছবির অল্প কিছু কাজ বাকি আছে, কাজটা শেষ হোক তারপর বলবে। নবনী, চাই। ভালো কথা। তোমার যে ছবি তুলেছিলাম সেই ছবি খুব সুন্দর এসেছে। আমি বাঁধিয়ে রেখেছি, আজ সন্ধ্যায় পাঠিয়ে দেব। আরেকটা কথা, অহনা এখন আমার বাসায়। কাল তাকে নিয়ে শুটিংয়ে যাব। নোমানকে বলবে সেও যেন যায়, এবং আমি চাচ্ছি তুমিও থাকো। ছবি শেষ করাটা আমার জন্য খুব জরুরি। এই জীবনে আমি কোনো কাজই আধাআধি করে রাখিনি। তোমার চা খুব ভালো হয়েছে। ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যাই বলেই শফিক সাহেব দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছে এতগুলো কথা বলার তার ইচ্ছে ছিল না। বলার পর বিব্রত বোধ করছেন। আমার স্তরের একটি মেয়েকে তার এত কথা বলার প্রয়োজনও নেই। তিনি ইতস্তত করে বললেন, নবনী, একটা শেষ কথা না বললে তুমি অহনাকে ভুল বুঝতে পারো। তুমি ভাবতে পারো অহনা বোধহয় পিস্তল নিয়ে ঘুরছে আমাকে মারার জন্যে। আমি এরকম কিছু ভাবছি না। না ভাবাই ঠিক। ঘৃণা থেকেও ভালোবাসা জন্মায়। আমার প্রতি ওর যে প্রবল ভালোবাসা তা উঠে এসেছে ঘৃণা থেকে। সমস্যা এইখানেই। এই পৃথিবীতে দু ধরনের মানুষ খুন হয়, প্রবল ঘৃণার মানুষ এবং প্রচণ্ড ভালোবাসার মানুষ। কাজেই অহনা যদি আমাকে মেরেও ফেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি ভয়ে ভয়ে বললাম, উল্টাটাও তো হতে পারে। তিনি তৎক্ষণাৎ বললেন, হতে পারে, অবশ্যই হতে পারে। নোমান বলছিল ছবির শুটিং খুব বিরক্তিকর। আমি দেখছি ব্যাপারটা মোটেই সেরকম না। আমার বিরক্তি তো লাগছেই না, বরং মজা লাগছে। আমি ছবির কিছুই জানি না, তবু বুঝতে পারছি শফিক সাহেব ছবির কাজ খুব ভালোই বোঝেন। একেবারে এলাহি কারবার। দিনের বেলা কাজ হচ্ছে, অথচ মাঠের মাঝখানে মাঝখানে লাইট জ্বলছে। বড় বড় রাংতা মোড়া বোর্ড হাতে লোকজন ছোটাছুটি করছে। এই বোর্ডগুলো রিফ্লেক্টর। ক্যামেরাম্যান একজন বিদেশি, কলিন্স বোধ হয় নাম। অসীম ধৈর্য এই সাহেবের। ঝাঁঝা রোদে ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সারাদিন ধরে একটা দৃশ্য হচ্ছে। জাহেদা ছুটতে ছুটতে বনে ঢুকে গেল। শফিক সাহেব বললেন, দৃশ্যটা এমনভাবে নিতে হবে যেন দর্শকের মনে ভয়ের ছাপ পড়ে। মেয়েটা যখন দৌড়ে যাবে তখন মাঠে কয়েকটা ছাগল থাকবে। মেয়েটার দৌড়ে যাওয়া দেখে ছাগলগুলো উল্টো দিকে ছুটতে থাকবে। এতে দৃশ্যটি অন্যরকম হয়ে যাবে। মেয়েটা যখন বনে ঢুকবে তখন বনের পাখিরা কিচকিচ করে উঠবে। এতে ভয়টা আরও বাড়বে। ওনার কথাগুলো আমার ভালো লাগলো। বলতে ইচ্ছে করলো, বাহ, বেশ তো, অহনা অভিনয় করছে এত সুন্দর। ছাগলগুলো যখন তাকে দেখে ছুটছে তখন সে এক পলকের জন্যে দাঁড়িয়ে পড়ল, তাকালো ছাগলগুলোর দিকে, তারপর আবার ছুটতে শুরু করলো। দাঁড়ানোর কথা শফিক তাকে বলেননি, এটা সে করেছে নিজ থেকে। শফিক বললেন, তোমার দাঁড়িয়ে পড়াটা খুব সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল। ক্যামেরাম্যান সাহেব বললেন, ওয়েল ডান। অহনা হাসতে হাসতে বলল, থ্যাঙ্কস। শফিক বললেন, আজকের মতো প্যাক আপ। কাল সকাল থেকে আবার শুটিং। আশা করছি কাল দিনের মধ্যে শেষ করে ফেলব। অহনা বললেন, আমি আজ আরও খানিকক্ষণ কাজ করতে রাজি আছি। আজ আমার কাজ করতে খুব ভালো লাগছে। শফিক বললেন, আজ থাক, আমি টায়ার্ড। কলিন্সের দিকে তাকিয়ে দেখো, রোদে টমেটোর মতো লাল হয়ে গেছে। নোমান বেচারাও টায়ার্ড। ছাগলের পেছনে দৌড়ে দৌড়ে তার অবস্থা কাহিল। এসো নৌকায় বসে সবাই চা খাই। অহনা বললেন, চলো যাই। শফিক বললেন, আজ চাঁদনি আছে। রাতের খাবার পর আমরা কিছুক্ষণ নৌকায় ঘুরে
নৌকা করে ঘুরবো। কি বলো অহনা? আচ্ছা যাও ঘুরবো। রাতে নৌকায় গানের আসর হবে। অহনা দু একটা গান কি আজ আমাদের শোনাবে? অহনা হাসতে হাসতে বললেন, খুব ভালো মতো অনুরোধ করলে শোনাতেও পারি। অনুরোধ মানে তুমি চাইলে আমি সবার সামনে দূর থেকে ক্রলিং করে এসে তোমার পায়ে ধরতে পারি। শফিক হাসছেন, অহনা হাসছেন। কে বলবে এদের মধ্যে কোনো সমস্যা আছে? এদের হাসি কৃত্রিম নয়, সহজ সরল হাসি। এই হাসির উৎস ভালোবাসা, অন্য কিছু নয়। সেই ভালোবাসার জন্ম যদি ঘৃণাতেও হয় তাতে কিছু যায় আসে না। রাতে অনেকক্ষণ গান হলো। নৌকা ঘাটে বাঁধা, বেশ বড় নৌকা, ছাদ খোলা, পাটাতনে তিরপল বিছিয়ে দেয়া হয়েছে। আমরা চারজন শুধু আছি। সাহেব গান শুনতে আসেননি। তিনি নাকি একা একা গাঁজা খাবেন। বাংলাদেশে এসেছেন আরাম করে গাঁজা খাবার জন্যে। নোমান আজকের দিনের পরিশ্রমের জন্যই বোধহয় পাটাতনে কাত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। বেশ কয়েকটা তাকিয়ে আছে। বেচারার মাথার নিচে একটা দিয়ে দিলে আরাম করে ঘুমোতে পারত। আমার দিতে লজ্জা লাগছে। শফিক সাহেব বসেছেন অহনার পাশে, আমি অন্যদিকে। অহনা পরপর তিনটি গান করলেন। সবার শেষে গাইলেন, নিশীথে কি করে গেল মনে কি জানি কি জানি, সে কি ঘুমে সে কি জাগরণে কি জানি কি জানি। গাইতে গাইতে টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চাঁদের আলোয় কান্না ভেজা মুখ এত সুন্দর দেখায়। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, এমন একটি গুণী মেয়েকে ভালোবেসে কষ্ট পাওয়াতেও আনন্দ আছে। এদেরকে অঞ্জলি পেতেই ধরে রাখতে হয়। অহনা শাড়িরা চলে চোখ মুছে হঠাৎ কঠিন স্বরে বললেন, রাত 1টার সময় এখান থেকে একটা ট্রেন যাবে ঢাকায়। আমি ওই ট্রেনে চলে যাব। নোমান যাবে আমার সঙ্গে। শফিক অবাক হয়ে বললেন, তার মানে? অহনা বললেন, মানে টানে জানি না, আমার ভালো লাগছে না। এই নোমান, ওঠো তো, ওঠ, ওঠো। তুমি আমাকে নিয়ে ঢাকা যাবে। শফিক বললেন, তোমার যদি যেতেই হয় তুমি যাবে, কিন্তু একা যাবে কেন? আমরা সবাই যাব। তুমি চলে গেলে আমরা এখানে থেকে করব কি? না, আমি একা যাব, তোমরা পরে আসবে। শুধু নোমান আমার সঙ্গে যাবে। শফিক সিগারেট ধরাতে ধরাতে বললেন, দেখো অহনা, নোমানের স্ত্রী এখানে আছে। সে তার স্ত্রীকে ফেলে চলে যাবে এটা তুমি কেন ভাবছো? হঠাৎ করে তোমার কি হয়েছে? আমি জানি না, তবে তুমি পাগলের মতো আচরণ করছো। মোটেই পাগলের মতো আচরণ করছি না, যা করছি ঠান্ডা মাথায় করছি। নোমান তোমার সঙ্গে যাবে। আর তার স্ত্রী এখানে থাকবে? অহনা তীব্র গলায় বলল, হ্যাঁ, এতে তেমন কোনো সমস্যা হবার কথা না। আশা করা যেতে পারে গভীর রাতে তুমি তার ঘরের দরজায় ধাক্কা দেবে না। আর যদি দাও তাতেও ক্ষতি নেই। এই মেয়ের অন্য পুরুষের সঙ্গে শুয়ে অভ্যাস আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলছে এই মেয়ে? সে কি সত্যি বলছে? না, আমি ভুল শুনছি। শফিক চিৎকার করে বললেন, চুপ করো। ইউ আর আউট অফ ইউর মাইন্ড। তুমি চেঁচিও না। আই অ্যাম নট আউট অফ মাই মাইন্ড। আই নেভার ওয়াজ। যা বলছি ঠিকই বলছি। এই দারুণ রূপবতী এবং গুণবতী মহিলার একটি অবৈধ মেয়ে আছে, এতিমখানায় বড় হচ্ছে। আমি মূর্তির মতো বসে রইলাম। নোমানের ঘুম বোধহয় ঠিক মতো ভাঙেনি। সে হতভম্ব হয়ে একবার আমার দিকে তাকাচ্ছে, একবার তাকাচ্ছে অহনার দিকে। আমার শরীর থরথর করে কাঁপছে। আমি কি পানিতে পড়ে যাচ্ছি? শফিক ছুটে এসে আমাকে ধরে ফেললেন। শান্ত স্বরে বললেন, নোমান, তুই অহনাকে নিয়ে যা। আমি নবনীকে দেখব, তুই চিন্তা করিস না। যা প্লিজ, যা। নোমান অহনার সঙ্গে চলে যাচ্ছে। আশ্চর্য, সে একবারও পেছনের দিকে তাকাচ্ছে না। শফিক বললেন, নবনী, তুমি কিছু মনে করো না। ওর মাথা খারাপ হয়ে গেছে। ও একরকম করে। আমি হাত জোড় করে ওর হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্লান্ত গলায় বললাম, শফিক ভাই, আপনি কি আমাকে আমার বড় মামার কাছে পৌঁছে দেবেন? অবশ্যই দেব। তুমি যেখানে আমাকে নিতে বলবে আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। অহনার ব্যবহারে আমি যে কী পরিমাণ লজ্জিত তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনার লজ্জিত হবার কিছু নেই। আমি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমার জীবনের একটা অংশ আমার কাছে অস্পষ্ট। আমার ধারণা অহনা ভাবি সত্যি কথাই বলেছেন। আমার এমন লাগছে কেন? শ্বাসকষ্ট হচ্ছে। আমি নৌকার উপর বসে আছি। নৌকাটা খুব দুলছে। এত দুলছে কেন নৌকাটা? নৌকার পাটাতনে এটা কি, কাক না? ওই বুড়ো কাকটা না? আবার কতদিন পর কাকটাকে দেখলাম। আমি বললাম, এই এই আয়। তলপেটে তীব্র ব্যথা হচ্ছে। আমার শরীরে একটি শিশু বাস করছে। ওর কোনো ক্ষতি হচ্ছে না তো? ও ভালো থাকবে তো? প্রচণ্ড মানসিক যাতনায় না কি আপনি
অ্যাবর্শন হয়ে যায়। এটা যেন না হয়। সব কিছুর বিনিময়ে আমি তার মঙ্গল চাই। নবনী, তোমার কি খারাপ লাগছে? এক কাজ করো, এই পাটাতনে শুয়ে পড়ো। তাকিয়াটা মাথার নিচে দাও। শফিক ভাইয়ের কথা খুব অস্পষ্ট শোনাচ্ছে। তিনি আমাকে শুয়ে দিলেন। চাঁদটা এখন ঠিক আমার চোখের উপর। চাঁদের আলো এত তীব্র হয়, আমার চোখ ঝলসে যাচ্ছে। নদী থেকে পানি নিয়ে তিনি আমার চোখে মুখে দিচ্ছেন। শান্তি শান্তি লাগছে। নদীর পানি এত ঠান্ডা। নবনী শোনো, হাঁ করে নিঃশ্বাস নাও। হাঁ করে নিঃশ্বাস নিলে ভালো লাগবে। আমি নিজের জন্যে না, আমার বাচ্চাটির জন্যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি। এই পৃথিবীতে তাকে আসতেই হবে। আমার ঘুম ঘুম পাচ্ছে। আমি প্রায় ফিসফিস করে বললাম, শফিক ভাই, আমার পেটে 3 মাসের একটা শিশু আছে। আমার কেন জানি মনে হচ্ছে অ্যাবর্শন হয়ে যাবে। প্রচণ্ড ব্যথা হচ্ছে। তুমি নড়বে না। যেভাবে আছো সেইভাবে শুয়ে থাকো। একটুও নড়বে না। তিনি দৌড়ে চলে যাচ্ছেন। একটু বাতাস নেই, তারপরেও নৌকাটা এত দুলছে কেন? মনে হচ্ছে আমি গড়িয়ে পানিতে পড়ে যাব। নৌকার পাটাতনে বুড়ো কাকটা গুটি গুটি পায়ে আসছে আমার দিকে। আমি বললাম, এই যা যা, কাউকে এখন আমার কাছে আসতে দেয়া যাবে না। নিজেকে রক্ষা করতে হবে। শিশুটির জন্যই নিজেকে রক্ষা করতে হবে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারছি আমার শরীরের ভেতর ঘুমিয়ে থাকা শিশুটিকে রক্ষা করার যে প্রচণ্ড তাগিদ অনুভব করছি, এরকম এরকম তাগিদ আগেও একবার অনুভব করেছিলাম। আমার আজকের অনুভূতি নতুন নয়। আরও একবার জীবন বাজি রেখেছিলাম একটি শিশুর জন্যে। অস্পষ্ট ধোঁয়ার মতো স্মৃতি গাঢ় কুয়াশায় ঢাকা। বড় মামা আমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে গিয়েছিলেন, যেন কেউ আমার খোঁজ না জানে। মামা কেন এই কাণ্ডটি করেছিলেন এখন স্পষ্ট হচ্ছে। কেমন আছে আমার ওই বাচ্চাটা? কত বড় হয়েছে? ও কি ওর বাবার মতো হয়েছে? পরিচয়হীনা ওই মেয়েটির মাথায় ভালোবাসার মঙ্গলময় হাত কেউ কি ফেলবে না? চাঁদটা মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসছে। কি তীব্রতার আলো! চাঁদের আলোয় কাকটার একটা দীর্ঘ ছায়া পড়েছে। রক্তে আমার শাড়ি ভিজে যাচ্ছে। এত রক্ত মানুষের শরীরে থাকে? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। অনেকের পায়ের শব্দ। নোমান কি আসছে? সে যদি আসে তাহলে তাকে একটা কথা বলে যেতে চাই। কথাগুলো বলার মতো শক্তি আমার থাকবে তো? আমি বলবো, এই দেখো আমি মরে যাচ্ছি। যে মানুষ মরে যাচ্ছে তার উপর কোনো রাগ, কোনো ঘেন্না থাকা উচিত না। তোমাকেও ঠিক সেইভাবেই ভালোবেসেছি। ভালোবাসার দাবি আছে। সেই দাবি খুব কঠিন দাবি। ভালোবাসার সেই দাবি নিয়ে তোমার কাছে হাত জোড় করছি। আমার একটা মেয়ে আছে, কোনো একটা এতিমখানায় বড় হচ্ছে। তুমি কি ওকে তোমার কাছে এনে রাখবে? প্রথমে হয়তো তাকে ভালোবাসতে পারবে না, কিছুদিন পর অবশ্যই পারবে। ও তো আমারই একটি অংশ। আমি তো তোমাকে ভালোবেসেছি। একখণ্ড বিশাল মেঘ চাঁদটাকে ঢেকে দিয়েছে। চাঁদের আলো এখন আর চোখে লাগছে না। চারদিক কি সুন্দর লাগছে, কি অসহ্য সুন্দর। হতাশা, গ্লানি, দুঃখ ও বঞ্চনার পৃথিবীতে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিল কে জানে।